নমস্কার সবাইকে। বিধুর পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, বায়ুরোগ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। হাঁসখালি থেকে গোয়ারি কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তা বেয়ে যাচ্ছিলুম আমার এক আত্মীয়ের বাড়ি। বগুলা স্টেশনে নেমে সোজা পাকা রাস্তা। দুপুরের পর একাই হেঁটে চলেছি। পথে বড় একটা লোকজন নেই। বৃষ্টির দিন, আকাশ মেঘান্ধকার, জলও হাওয়া বইছে। রাস্তার দুধারে বড় বড় গাছ থেকে টুপটাপ জল পড়ছে। দিনটা ঠান্ডা, রাস্তায় হাঁটবার পক্ষে উপযুক্ত দিনই বটে। ডোমচিতে গোয়াল বগি ছাড়িয়েছি। রাস্তার দুধারে ঘন ঘন বাগান। আরও ৮-১০ মাইল রাস্তা যেতে হবে। একটা বাঁধানো সাঁকোর উপর বিশ্রাম করব বলে বসেছি। এমন সময় আর একজন পথ চলতি লোক এসে আমার সামনের সাঁকোটাতে বসল। খানিকটা বসে সে আমার দিকে একবার চাইলে, তারপর একটু সংকোচের সুরে বললে, বাবু, আপনার কাছে দেশলাই আছে? তারপর দেশলাই নিয়ে বললে, আমার সঙ্গে তামাক আছে, একটু তামাক সাজব, খাবেন? বললুম, না, দরকার নেই। লোকটা যেন দুঃখিত হলো। বললে, না কেন বাবু, খান না, আমি সেজে দিচ্ছি। এমন সুরে বললে যে আমার জন্যে তামাক না সাজতে পেয়ে তার মনে যেন সুখ নেই। একটু অবাক হয়ে দেখলুম ওর দিকে। চিনচিনি শুনিনি কোনো কালে। আমি তামাক খাই না, খাই তাতে ওর কি আসে যায়। অগত্যা বললুম, সাজো। এইবার তাকে ভালো করে দেখলুম। বয়স ৩০-এর মধ্যে, মুখশ্রী কাঁচা, লম্বা লম্বা চুল, গায়ে একটা খাকির শার্ট। কিন্তু ওর চোখ দুটো এত শান্ত ও এত নিরীহ যে দেখলেই তার উপর কোনো সন্দেহ বা অবিশ্বাস আসে না। একটা ভাঙা ছাতি আর একটা বোঁচকা ওর সম্বল। ধরন ধারণে নিছক খাঁটি ভবঘুরে। দুজনেই একদিকেই পথ চলতে আরম্ভ করলুম। তারপর থেকে মামুদপুরের বাজারে এসে সন্ধ্যা হয়ে গেল। একটি মুদির দোকানে রাত্রের জন্য আশ্রয় নিলুম দুজনেই। কারণ সবাই বললে এখন দুর্ভিক্ষের সময়, সন্ধ্যার পরে এই পথে হাঁটা নিরাপদ নয়। অনেক সময় সামান্য পয়সার জন্য মানুষ খুন করছে। আমার সঙ্গীর সঙ্গে ইতিমধ্যে আমার বেশ আলাপ পরিচয় হয়ে গিয়েছে। সে ব্রাহ্মণের ছেলে। নদিয়া জেলাতেই কোন গ্রামে বাড়ি। সংসারে কেউ নেই। দেশে দেশে ঘুরে বেড়ায়। বছরখানেক পথে বিপথে ঘোরার পরেই সম্প্রতি নিজের গ্রামে ফিরে যাচ্ছে। একটা স্বভাব দেখলুম তার। সাধারণ পক্ষে স্বভাবটা খুব অদ্ভুত বলতে হবে। লোকের এতটুকু উপকার করতে পারলে সে যেন বেঁচে যায়। কাছের লোককে কি বলে খুশি করতে হবে, এই হলো তার জীবনের মস্ত বড় একটা নেশা। রাত্রে সেই রান্না করলে, আমাকে এতটুকু সাহায্য পর্যন্ত করতে দিলে না। খেতে বসে আমি বুঝলুম লোকটা পাকা রাঁধুনি। পাকা রাঁধুনি বললে সবটা বলা হলো না। রান্নার কাজে সে একজন শিল্পী, উঁচু দরে প্রতিভাবান শিল্পী। সত্যি অবাক হয়ে গেলাম তার রান্না খেয়ে। বললাম, কোথায় শিখলে হে এমন চমৎকার রান্না? ও বললে, কেউ শেখায়নি, এমনিই হয়েছে। তুমি কলকাতায় কি অন্য কোথাও কোনো মোটা মাইনে চাকুরি পেতে পারো হে রান্নার কাজে? ধরো কোনো বড় লোকের বাড়িতে, এরকম করে বেড়াও কেন? সে হেসে বললে, তাও করেছি, কিন্তু আমার একটা বাতিক আছে বাবু, সেজন্য আর কোথাও চাকরি স্বীকার করতে ইচ্ছে হয় না। সে কথাটা খুলে বলি তবে। সেটা একরকম রোগও বলতে পারেন, হয়তো বা বায়ুরোগ। আমি ম্যাট্রিক পাশ করে ভেবেছিলুম আরও পড়ব, কিন্তু অবস্থা খারাপ বলে পড়ার খরচ চালানো গেল না, সুতরাং ছেড়ে দিতে হলো। তারপর চাকরির সন্ধানে বেরোই। সিংভূম জেলার একটা পাহাড়ি এবং জলাকীর্ণ জায়গায় খনি সংক্রান্ত কি জরিপ হচ্ছে। ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে জুটলুম। মস্ত বড় মাঠে অনেকগুলো তাঁবু পড়েছে, অনেক লোক। আমি একজন ওভারসিয়ারের তাঁবুতে রাঁধুনির কাজ পেয়ে গেলাম। লোকটার বয়স 40-এর উপর হবে। একাই থাকে। একটা ছোকরা চাকর ছিল। আমি যাবার পরে তাকে জবাব দিয়ে দিলে। কিছুদিন সেখানে কাজ করার পর মনিবের আমার একটু অদ্ভুত ধরনের ভালোবাসা লক্ষ্য করলুম। কিসে সে খুশি হবে, কিসে তাকে তৃপ্তি দিতে পারবো খাইয়ে, এই হলো আমার একমাত্র লক্ষ্য। সে জিনিসটা একটা নেশার মতন আমায় পেয়ে বসলো। তবে সেই জঙ্গলি জায়গায় খাবারের জিনিস মেলে না। আমি হেঁটে দূরে দূরে গ্রাম থেকে মাছ তরকারি বহু কষ্টে সংগ্রহ করে এনে রাঁধতাম। মনিবকে সকল কথা খুলে বলতাম না যে কোথা থেকে কি জিনিস আনি। রান্না যতদূর সম্ভব ভালো করারই চেষ্টা করতাম।
যাতে খেয়ে তৃপ্তি পায়। লোকটাকে যে ভালো লোক ছিল তা নয়, মাইনে বাকি ফেলতে লাগলো, বাজারে পয়সা চুরি করি এমন সন্দেহ মাঝে মাঝে করতো। আমি সেসব গায়ে মাখিনি কোনো দিন। 4 মাস এইভাবেই কাটলো। এই 4 মাসে আমার অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না, কেবল কি করে মনিপকে ঠিক সময় দুটি খেতে দেবো এবং ভালো খেতে দেবো। এইরকম একটা উদাহরণ দিই। একবার শুনলাম মুংলি বলে একটি পাহাড়ের নদীতে বাঁধ বেঁধে সাঁওতালরা বড় চিংড়ি মাছ ধরবে। মাছ জিনিসটা ওদের সে বড় দুর্লভ বস্তু, টাকা পয়সা ফেললেই পাওয়ার জো নেই। চিংড়ি মাছ আনার জন্য ভয়ানক পাথর তাতা রোদের মধ্যে 7 মাইল চলে গেলুম এবং মাছ নিয়ে ফিরে এসে রান্না করে খাওয়ালুম মনিপকে। সে কথা বললুমও না যে কোথা থেকে মাছ এনেছি। 4 মাস পরে রান্না খ্যাতি এবং প্রভুক্তির কথা জরিপের তাঁবুর সর্বত্র ছড়িয়ে পড়ল। সে দেশটাতে ভালো বাঙালি রাঁধুনি পাওয়া যায় না। সকলেই আমার মনিপকে বেশ একটু হিংসার চোখে দেখতে লাগলো। ক্রমে আমার কাছে চুপি চুপি লোক হাঁটতে শুরু করলে ভাঙিয়ে নেওয়ার জন্য। বেশি মাইনে দিতে চায়, নানা রকম সুবিধা দিতে চায়। আমি কিছুতেই গেলাম না। জরিপের হেড কানুনগো 20 টাকা পর্যন্ত মাইনে দিতে চাইলে আমি তখন পাই মোটে 7 টাকা। কিন্তু টাকার সুবিধের কথা আমার মনে উঠলই না। আমার মনিপকে তো আমি এসব কথা কিছুই বলতাম না। 5 মাস 6 মাস পরে কি জানি কেমন দুর্বুদ্ধি বা কুবুদ্ধি হলো মনিবের। আমার অকারণে বকুনি গালাগালি শুরু করলো। আগে যে একেবারে বকতো না এমন নয়, কিন্তু তাতে মাত্রা থাকতো। পুরনো হাওয়াতে মনিব বোধ হয় ভাবতে লাগলো আমার আর যাবার জায়গা নেই, কাজেই কারণে অকারণে গালমন্দ্র কমে মাত্রা বাড়তে লাগলো। একদিন মনিব আমায় ডেকে বলে, শোনো এদিকে, আলু বালিতে গিয়ে রাখুনি কেন? সবচেয়ে কল বেরিয়ে নষ্ট হয়ে গিয়েছে। সন্ধ্যার কিছু আগেই আমি 8 মাইল দূরবর্তী দোকান থেকে সবেমাত্র তেল মশলা কিনে নিয়ে এসে ফিরেছি। বললাম, বালি তো দেওয়াই ছিল, বর্ষাকালে বালি দিলেও কি কল বেরোনো সামলানো যায় বাবু? মনিব হঠাৎ চটে উঠে বললে, কি পাজি রাস্কেল আমার সঙ্গে মুখোমুখি উত্তর? বলেই আমায় মারলে 2টো চড়। তারপর গটগট করে বাইরে চলে গেল। আমার হাত থেকে তেলের বোতল পড়ে চুরমার হয়ে গেল। মায়ের চোটে ও আগমনে কান লাল হয়ে উঠল। যেখানে সেখানে বসে পড়লুম এবং অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে বসেই রইলুম। কিন্তু শুনলে আপনি আশ্চর্য হবেন, এবং আমিও তখন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মনিবের উপর রাগের পরিবর্তে আমার উল্টে করুণার উদ্রেক হলো। ভাবলুম, আহা, লোকটা জানে না যে ওর নিজের দোষে এবার আমি হাতছাড়া হয়ে যেতে বসেছি। হেড কানুনগো তাঁবুতে খবর পাঠাবার অপেক্ষা মাত্র। কানুনগোর সঙ্গে যে আমার মনিবের সদ্ভাব নেই তাও সবাই জানে। খেয়েও কাল থেকে হাত পুড়িয়ে রেঁধে এখানে আর বাঙালি রাঁধুনি মিলছে না। এই কথা যতই ভাবি ততই ওপর করুণা এবং অনুকম্পা গভীর হয়ে ওঠে। সে এক অদ্ভুত অনুভূতি। ভগবান আমার বুকে এসে যেন তার আসন পেতেছেন। ওকে আমি ছেড়ে গেলে ওর কষ্ট হবে, এবং বিশেষ করে লোকটা কি বোকাই যে বনে যাবে এই ভেবেই আমার মনে গলে গেল। নিজের অপমান ভুলেই গেলাম একেবারে। রাত 8টা যখন বেজেছে তখন আমি উঠে গিয়ে রান্না চড়িয়ে দিলুম। তার আগে ঠিক করে ফেলেছি আমি মনিবকে ছেড়ে কোথাও যাব না। ঘোড়া সাইডটা কিছুটা আড়াল করে আমার মার খাওয়াটা দেখেছিল। সে গিয়ে সবাইকে গল্প করেছে। ফলে সকাল থেকে এক হেড কানুনগোর কাছ থেকেই আমার কাছে 5বার লোক এলো আমায় ভাঙিয়ে নিয়ে নিতে। 3-4 দিন ধরে তারা সবাই আমাকে বিরক্ত করলে মানলে। মনিব কাজে বেরিয়ে গেলে তারা আসে, হেড কানুনগোর লোক এবং আরও লোক। কত রকম লোক দেখায়, মনিবের বিরুদ্ধে আমায় রাগিয়ে তোলার চেষ্টাও করে। হেড কানুনগো বাবুর সঙ্গে একদিন পথে দেখা। তিনি ঘোড়ায় চেপে কাজে বেরিয়েছিলেন। আমায় দেখে বললেন, ও হে শোনো, আমার লোক তোমার কাছে গিয়েছিলে। বললুম, আগে হ্যাঁ। তা তুমি আসতে রাজি হও না কেন? শুনলাম সেদিন তোমায় মেরেছে। ছি ছি, কী বলে তুমি সেখানকার ভাত এখনও মুখে তুলছ? চলে এসো বেলা থেকেই, আমার ওখানে চলে এসো। কি বলো? আমি বড় বিপদে পড়ে গেলুম। স্বয়ং হেড কানুনগো বাবু, তাকে না বলি বা কী করে? এ তো আর উড়ে চাকর বা আর উদালির দল নয়। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো। বললুম, হুজুর, আজই যাব আপনার ওখানে। দেখুন না, মিছিমিছি সেদিন অমনি মার দিলেন। কি হয়েছিল কি? কিছুই না, ওর সোনার বোতামের সেটটা আমি মেঝেতে কুড়িয়ে পাই, পেয়ে নিজের বাক্সে তুলে রাখি। ভেবেছিলুম এলে দিয়ে দেবো। তারপর আর মনে নেই সন্ধেবেলা উনি এদিকে পরের দিন সকালেই বোতাম হারিয়েছে বলে খুব তোলপাড় করে বসেছেন বাসা। আমি তখন গিয়েছি দোকানে। সে সময় উনি আমার তোরঙ্গয় খুঁজে পান বোতাম। তাই দেখে আমি দোকান থেকে আসতে না আসতে তিনি বললেন, রাস্কেল, তুই চুরি করে রেখেছিলি বোতাম তোর বাক্সে। এই বলেই মার। কিন্তু হুজুর, বাস্তবে কি আমি চুরির মতলবেই
কানুনগোর মুখের ভাব ক্রমশ পরিবর্তন হতে লাগলো। ঘুঘু লোক বেশ বুঝলেন আমি চুরির মতলবেই সোনার বোতাম তোরঙ্গে রেখেছিলুম। এমন লোককে কে বাসায় স্থান দেবে? তিনি হু হা তা বটে বলতে বলতে সরে পড়লেন। চতুর্দিকে রাষ্ট্র হয়ে গেল দু একদিনের মধ্যেই যে আমি মনিবের সোনার বোতাম লুকিয়ে রেখেছিলুম, তাই ধরা পড়ে মার খেয়েছি। আর আমায় কেউ ভাঙচি দিতে আসেনি। জেনে শুনে চোরকে কে রাখতে চায়? মনিব একদিন আমায় বললে, এ কি শুনছি, তুমি কানুনগোর বাবুর কাছে বলেছ সোনার বোতাম লুকিয়ে রেখেছিলে বলে তোমায় মেরেছিলুম সেদিন। এ কথা কেন বললে? বললাম সব কথা খুলে। ওরা ভাঙচি দিতে আসে, বিরক্ত করে সর্বদা। না বলে উপায় কি? ও কথা না বললে কি আমার নিস্তার ছিল? মনিব বললে, তুমি তো অদ্ভুত লোক, এমন লোক আমি কখনো দেখিনি। আমায় ছেড়ে যেতে হবে বলে নিজের নামে নিজেই একটা মিথ্যা অপবাদ রটালে। এ তো নিজের চাই না, ছেলেও করে না। কিন্তু রাঁধুনি কাজ করেন না, সাধারণ লোকও নও তুমি। তোমাকে রাঁধুনি করে রেখে দিলে আমার অপরাধ হবে। তিনি যদিও সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা সর্বৈব মিথ্যে, কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলে না। মনিবকে কত বুঝালুম, ছেড়ে যেতে চাইলুম না। তিনি হাত জোর করে মাপ চাইলেন, বললেন, আমার অপরাধী করো না। তুমি আর রাঁধুনির কাজ করার লোক নও। যা হয়ে গিয়েছে তার চারা নেই। আর আমি সন্ধানে জেনে শুনে তোমায় দিয়ে চাকরের কাজ করাতে পারবো না। সেখানে চাকরি তো গেলই, যদিও একটা মনিব সবাইকে বলে বেড়ালেন বোতাম চুরির কথা মিথ্যে। কেউ সে কথা বিশ্বাস করলে না। সবাই ভাবলে চুরির জন্য আমার চাকরি গেল। আসবার সময় মনিব তার ঘড়ির চেন এবং 50টি টাকা দিয়েছিলেন। এই দেখুন সেই ঘড়ি চেন। কিন্তু সেই থেকে মন কেমনই একটা কষ্ট আছে। পথে পথেই বেড়াই। আর কারোর বাড়ির রাঁধুনির চাকরি নিইনি, নেবও না। আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।